রিয়াদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইমাদ সরকার, সাথে তার ভাই ইফাত সরকার। পাশে একজন তাদের ফাদার বসে আছে, বয়স ৮০-র অর্ধেক, আর দুজনেই ৬০-এর অর্ধে হবে। রিহান তাদের থেকে অনেক ছোট। অরণ্য চৌধুরীর সাথে তোমার কি শত্রুতা রিহান? ওর ভিডিও কেন করছো? রিহান পাথরের দৃষ্টি তাকিয়ে ইমাদ সরকারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে ঠাট্টা করে বলে ওঠে, কেমন আছেন আমার দূর সম্পর্কের চাচা শ্বশুর? প্রশ্ন আমার এটা ছিল না। তীক্ষ্ণ স্বরে কথাটা বলে ইমাদ ফাদার বাঁকা হেসে রিহানের দিকে তাকিয়ে আছে। ভালো করে জানে রিহান এখন কি বলবে। তোর বালের প্রশ্ন তোর বালের ভেতর রাখ। তোর ভাগ্য ভালো, তোর সাথে ভালোভাবে কথা বলছি। আমাকে প্রশ্ন করার সাহস কই পাস? মুহূর্তের মাঝে ইমাদের চোখ মুখ শুকিয়ে যায়। মনের কৌতূহল দূর করার জন্য প্রশ্ন করেছে, কিন্তু এই ছেলে যে সোজা কথার মানুষ না, সেটা আগে বোঝা উচিত ছিল। ফাদার সব কিছু গভীর মনোযোগ দিয়ে দেখছে। রিহানের দিকে তাকিয়ে বলে উঠে, এইসব বাদ দাও রিহান, তুমি এটা বলো মেয়ে কবে জোগাড় করবে? এখন তো বাংলাদেশে আসো, বীরের সাথে তুমিও একটু হাত লাগাও। মেয়ে প্রয়োজন এখন অনেক বেশি, সাথে নতুন কিছু তো এখন আবিষ্কার করছো না। নতুন কিছু একটা তৈরি করো। রিহান খড়খড়ে কণ্ঠে বলে, প্রথমত আবিষ্কারের কথা যদি আসে, আমি ঠিক সময় নতুন কিছু তৈরি করব। তবে আগে আমার এমপি হওয়া প্রয়োজন। আমার সব ক্ষমতা আমেরিকায়, যেখানে সবাই আমাকে সামনে গোপনে গ্যাস স্টার হিসাবে চেনে, কিন্তু বাংলাদেশে সবাই আমার ব্যাপারে জানে না। জানলেও সেটা আড়ালে। আমার চুরি চামারি করে কাজ করতে ভালো লাগে না, তাই এমপি হতে হবে। ক্ষমতা লাগবে আমার। দ্বিতীয়ত, আমাকে কেন বলছো মেয়ের কথা? যে আগে তোমাদের মেয়ে জোগাড় করে দিত তাকে বলো। কথাটা বলে রিহান সিঁড়ির দিকে তাকায়। বীর আসছে, পকেটে একটা হাত, অন্য হাত মোবাইল টাইপিং করছে। আস্তে আস্তে বলে উঠে, আমি আর পারবো না, মেয়ে জোগাড় করি আমি, আর টাকার ভাগ বেশি পাই রিহান। এটা কেমন বিচার? রিহান কিছু বলার আগে ফাদার বলে উঠে, বীর ভুলে যেও না, বাইরের দেশ থেকে ডিলারগুলো আসে রিহানের কথায়। এমনিতে তুমি আজ পর্যন্ত কোনো কাজ ঠিক সময় করতে পারোনি। প্রতিবার 10 থেকে 20টা মেয়ে কম থাকে যা রিহান পূর্ণ করে, তাই ওর ধারে কাছে যাওয়ার চেষ্টা করো না। যদি রিহান শেষ সময় মেয়েগুলো জোগাড় করে না দেয়, তবে এতদিনে আমাদের রাস্তায় তালা নিয়ে দাঁড়াতে হতো। চোখ মুচকুচকে বিয়ের কথাগুলো সহ্য করে মোবাইল পকেটে ঢুকিয়ে আস্তে করে রিহানের পাশে বসে। কিছু বলতে ইচ্ছে করে না, এসেছে একটা কাজে, সেটা শেষ। রিহান তোমার সাথে আমার কিছু কথা ছিল। ব্রু কুচকে তাকায় রিহান। ফাদারের তার সাথে কি কথা থাকবে? কি কথা? তেমন কিছু না, জাস্ট এটাই বলবো, কাজে মন দাও। আজকাল অন্যমনস্ক লাগে তোমাকে। ভুলে যেও না, তোমাকে গড়ে তোলার কারিগরকে, সে কিন্তু নিজের স্বার্থে আঘাত আসলে কাউকে ছাড় দেয় না। রিহান কিছু না বলে মিনি টেবিল থেকে লাল তরল গ্লাসে করে পানি নিয়ে তার মাঝে একটা ছোট বরফ কুচি দিয়ে আরাম করে খায়। বীর বিরক্ত চোখে তাকিয়ে আছে। জবাব দিচ্ছ না করে কেন? আশা করি তুমি আমার কথাটা বুঝছো। কেন আমার মটকা গরম করছেন ফাদার? ঠান্ডা আছে, ঠান্ডা থাকতে দেন। আপনি তো ভালো করে জানেন, কেউ আদেশ দিয়ে তো কথা বললে আমার ভালো লাগে না, তাও বারবার সেই ভুল কেন করেন? এমনিতে আমি অন্যমনস্ক নেই, এমপি হওয়ার চেষ্টা একটু বিজি। কথাগুলো বলে রিহান দপ করে উঠে যায়। চোখ লাল হয়ে আসে। বাহিরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটলেও আবার পিছন ফিরে সতর্কবার্তা দেয়। আমার দূর সম্পর্কের রিলেটিভ ইমাদ সরকার অ্যান্ড ইফাত সরকার, সাবধানে থাকবেন। আমার কেন যেন মনে হচ্ছে আপনাদের সময় ঘনিয়ে আসছে। জাস্ট বলে রাখলাম, আগে থেকে সতর্ক হয়ে যান। কথাগুলো বলে রিহান ঝড়ের মতো বেরিয়ে যায়। মেয়ের কপাল গুটিয়ে তাকিয়ে আসে। একবার পাশে বসা ইফাত আর ইমাদের দিকে তাকায়। রিহাত সতর্ক দিয়েছে মানে এদের সাথে নিশ্চিত কিছু একটা হতে যাচ্ছে। কিন্তু কি?
কেন যেন মনে হয় রিহান অনেক কিছু জানে যা সে জানে না। বীর, তেজু কেমন আছে? চমকে উঠে বীর। ফাদার হঠাৎ তেজুর কথা বলছে কেন? এমনিতে ভয়ে ভয়ে থাকে, যদি কখনো তেজু রানী তার এই পেশা সম্পর্কে জানে তখন কি তাকে এত সম্মান করবে যা এখন করে? নিশ্চয় ঘৃণা করবে, কিন্তু সে কি করবে? না চাইলেও জড়িয়ে গেছে, চাইলেও ছাড়তে পারবে না। এটা যে তার রক্তে আছে। ছোট করে জবাব দেয়, ভালো আছে। কথাটা বলতে বীরের ঠোঁট কাঁপে। তার কাছে এত নিষ্পাপ সেজে যাচ্ছ, যদি কখনো তোমার এই পেশা সম্পর্কে জানে কি করবে? এমনিতে সে কখনো তোমার হবে না, আমরা কখনো সেটা হতে দিব না। মনে প্রাণেও ভালোবাসতে পারো, কিন্তু কখনো পাবে না। তার জন্য এই ভালোবাসা যে অভিশাপ স্বরূপ। বুক কাঁপে বীরের, ইচ্ছে করে মানুষটার বুকে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিতে, কিন্তু এই একটা মানুষকে তো শেষ করলে হবে না। এর পিছনে যে আরও অনেক মানুষ দায়ী, বুঝতে পারে না তাদের সাথে তেজু রানীর কিসের এত শত্রু। শুধু কি রিহানের স্ত্রী বলে, নাকি অন্য কোনো রহস্য? বীর আর কিছু ভাবতে চায় না, ভেবে নেই সত্য একদিন নিজেই তার সামনে আসবে। বসা থেকে উঠতে উঠতে বলে, পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার, কখন কার ভাগ্যে পরিবর্তন হয়ে যায় কেউ জানে না। বলেই বীর সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এখন বাসায় যেতে হবে। মোবাইলে দেখেছে মোহিত খুন হয়েছে, সাথে একটু আগে নিজ চোখেও দেখলো। এটাও জানে তার এই অবস্থা করেছে রিহান। মনে মনে খুশি হয়, রিহানকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে। এখন তার তেজু রানী বাড়িতে নির্ভয়ে থাকবে। এর আগে সে নিজেও ইচ্ছাকৃতভাবে একদিন মুহিদের অ্যাক্সিডেন্ট করিয়েছে, কিন্তু শালার ভাগ্য ভালো, বেঁচে গিয়েছে। কিন্তু একটা কথায় মাথায় ঢুকছে না, রিহান কি সত্যি ভালোবাসে? যদি বেঁচেও থাকে তাহলে এত খারাপ আচরণ মানে কি? রিহান হেঁটে যাচ্ছে একটা জঙ্গলের ভেতর দিয়ে। তার মাঝে কোনো রকম ভয় নেই, যেন এই পথ তার অনেক আগে থেকে চেনা। খুব সতর্কতার সাথে হাঁটছে। হাতে থাকা রিমোটের লাল বাটনে প্রেস করতে একটা শব্দ হয়। চারদিকে কিছু লাল বাতি জ্বলে ওঠে। তার মাঝে সেই অন্ধকার জঙ্গলের মাঝে দেখা যায় লাল টুকটুকে একটা বাড়ি। এতক্ষণ অন্ধকার থাকলেও এখন পুরো দিনের আলোর মতো আলোকিত। দূর থেকে বাড়িটাকে দেখা যাচ্ছে কত শত গান, যাদের সবার কাছে গান। তার দিকে একবার তাকিয়ে সবাই মাথা নিচু করে নেয়। রেহান দেখে হেসে আশেপাশে তাকায়। 30 ফিট উঁচু করে দেওয়াল বন্দোবস্ত করা এর একটা কারণ, সে কোনো রকম রিস্ক নিতে চায় না। বাড়ির ভেতর তার সবচেয়ে বড় হাতিয়ারগুলো আছে, যাদের ছাড়া দেওয়া মানেই তার ধ্বংসের অনিবার্য। এই বাড়ির কথা সে বাদে একটা কাক পক্ষও জানে না। প্রত্যেক গার্ড আমেরিকার এতটাই সতর্ক যে সে একটা বাংলাদেশি গার্ড দেয় না। এই দেশের মানুষের রক্তে মিশেছে বেঈমানি। ফাদারের কাছে থেকে সোজা এখানে এসেছে। অনেক বছর এই বাড়ির মোবাইলে দেখেছে, এবার সে তাদের সামনে দেখবে। এর আগে 2 বার আসলেই তাদের সাথে দেখা করেনি, এমনি নিজের প্রয়োজনীয় সব জিনিস নিয়ে এসেছে। রিয়ান নিঃশব্দে এসে বাড়ির ভিতর ঢোকে। শুরুতেই একটা রুমের সামনে যায়। ভেতরে ঢুকতে ফিঙ্গারপ্রিন্ট আই স্ক্যান ভয়েস দেয়, সাথে সাথে দরজা খুলে যায়। যেখানে থাকে হাজারো বই, সেগুলো তার প্রাণ, তার টাকার খনি। পাশে একটা তার মূল ল্যাব ব্যাটারি রুম, কাঁচের দেওয়াল ঘেরা, ভেতরে সাদা ফ্লোরেসেন্ট আলো, সারি টেস্ট টিউব, কাঁচের শিশি, কেমিক্যাল বিরতি বোতল, আধুনিক কম্পিউটার, সার্ভার, মনিটর, সেখানে ডেটা চলছে। ল্যাবের ভিতরের ঠান্ডা ধাতব গন্ধ, মেশিনে ঘর ঘর আওয়াজ, মনিটরে লাল আলো ঝলমল করে, কিছু মেশিন থেকে বাষ্প বের হয়, মাঝে মাঝে টিক টিক শব্দ। সব কিছু পর্যবেক্ষণ করে আরেকটা রুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটে। এসে দরজা খুলতেই দেখতে পায় তার এই বাড়ির সবচেয়ে বড় রুম, যেটা একদম জেলের মতো। এই এক রুমকে 3 ভাবে ভাগ করা হয়েছে। সামনে দাঁড়িয়ে দেখে এক পাশে শিকলের ভেতর 3 জন ছেলে বন্দি, একজন তার সহবয়সী আর 2 জন তার থেকে ছোট।
তাকে দেখতেই তারা কেঁদে ওঠে। কান্নার শব্দ রিহান বিরক্ত হয়। চোখ রাগিয়ে তাকাতেই তারা চুপ করে যায়। রিহান চোখ ঘুরিয়ে অন্য পাশে তাকায়। ছোট ছোট বাচ্চা, এই 10-12 বছরের, সবাই ঘুমিয়ে আছে। অন্য পাশে প্রায় 30 জনের মতো মেয়ে 5 থেকে 6 জেগে আছে। তাদের অসহায় দৃষ্টি ড্যাব ড্যাব করে রেহানের দিকে তাকিয়ে আছে। রেহান আগে থেকে মেয়ের জোগাড় করে ডিলারদের মেয়ে দেওয়ার আগে সেখান থেকে যেগুলো সুন্দর ভালো দেখতে তাদের রেখে দিয়েছে। তাদের পরিবর্তে অন্য মেয়ে দিয়ে দেয় যা সে সারা কেউ জানে না। প্রয়োজন অনুযায়ী সে নিজের মতো বিক্রি করবে। এখানে থাকা মেয়েগুলোর অনেক ডিমান্ড। এখানে হাজারো বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে রাখা হয়েছে যা দেখলে ডিলারদের চোখ ঝলসে যাবে। রিহান গিয়ে সেই 4 জন ছেলের সামনে দাঁড়ায়। ওকে দেখতেই তার সহবয়সী ছেলেটা বিনতি করে বলে ওঠে, আমাদের আর কত বছর এখানে বন্দি করে রাখবেন? আমরা অনেক বছর বাইরের আলো বাতাস শরীরে মাখিনি। আমাদের পরিবারের কাছে কখন যাব? প্লিজ আমাদের ছেড়ে দেন। হাত জোর করে বলে ওঠে ছেলেটা। এত বড় ছেলে কান্না করছে দেখতে বেমানার লাগে, কিন্তু তারা জানে তাদের কত কষ্ট। 10 বছর ধরে তারা বাহিরের আলো বাতাস চোখে দেখেনি। সেই যে 10 বছর আগে তুলে নিয়ে এসেছে, এখনও তাদের পরিবারের সাথে যোগাযোগ নেই। যেই দিন তারা মরবে সেই দিন ছাড়া পাবি। তাই নিজেদের ছাড়া পেতে ইচ্ছে করলে তাদের মৃত্যু কামনা কর। এতক্ষণ বিনা শব্দে চোখ দিয়ে পানি পড়লেও এবার ছেলেগুলোর শব্দ করে কেঁদে ওঠে। হুশ কানে লাগছে, ভালো করে জানিস শব্দ আমার পছন্দ না। আর একটা শব্দ হলে 2 দিনের জন্য খাবার বন্ধ। এসব নাটক আমার সাথে চলবে না। কালকে আবার আসবো, এখানে কাজ আছে। আজকে জাস্ট দেখতে আসলাম, শান্ত বাচ্চা হয়ে থাকবি। এই দিক ওই দিক হলেও একদম উপরের টিকিট কেটে দেব বিনা পয়সায়। কথাগুলো বলে রিহান সেখান থেকে বেরিয়ে আসে। শান্তির একটা নিঃশ্বাস নেয়। সব ঠিকঠাক আছে এখানে, এখন বাড়ি যেতে হবে। অলরেডি 2টা বাজে। হয়তো সেখানে এতক্ষণের কান্নার সিন শুরু হয়েছে। ভাবতে মুখ তেতে উঠে রিহানের গিয়ে এইসব বন্ধ করতে হবে। অনেকদিন শান্তির ঘুম দেয়নি, আজকে তার তেজুকে নিয়ে শান্তির ঘুম দেবে। কথাটা ভেবেই নিজের সেই প্রথম রুমে ঢুকে একটা ছোট শিশি থেকে কিছু সাদা পদার্থ নিয়ে কাগজের ভরে খুব যত্ন করে পকেটে ঢুকিয়ে ভাবে তেজুকে এগুলো কিভাবে খাওয়াবে। তেজু, পর্ব 15। তেজু ড্রয়িং রুমে এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছে। কান্নার রোল পড়েছে রুহি তালুকদার, বীরের মা মিষ্টি তালুকদার, দাদু, সবাই গলা ফাটিয়ে কান্না করছে মুহিদের জন্য। পাশে বাবা চাচাও আছে, তাদেরও মন খারাপ। রিয়ান ভাইয়ের মামা মামি এসেছে, সাথে তাদের ছেলে মেয়ে, পুরো পরিবার। তারাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে। একমাত্র তেজু ছাড়া কিছুক্ষণ দাঁড়িয়ে ওপরে ছাদে উদ্দেশ্য চলে যায়। তার এইসব বিরক্ত লাগছে। এই মুহিদের মৃত্যুতে ভীষণ খুশি সে। কেন যেন আজ তার ফুলবানুকে মনে পড়ছে। আজও ভুলতে পারিনি তেজু হানিক ডাকটা। মনে পড়ল বেহায়া চোখ দিয়ে জল আসে। একমাত্র এই মানুষটার জন্য তার নিষ্পাপ ফুলটা অকালে ঝরে পড়েছিল। বীর তীক্ষ্ণ দৃষ্টিতে তেজুর দিকে তাকিয়েছিল। তার মাঝে কোনো খারাপ লাগা নেই। তেজুর খুশিতে সেও খুশি। জুতার শব্দে দরজার দিকে তাকিয়ে দেখে রিহান আসছে। লাল টুকটুকে চোখ, রাতের শেষ কাপড় এখনো শরীরে। বীর বুঝতে পারে না এত রাতে কোথা থেকে আসছে। সে জাত বুকে হাত গুজে দাঁড়িয়ে চারদিকে পর্যবেক্ষণ করছে। রিহানকে চিনেছে বলা যায় তার প্রতিপক্ষ। রিহান, তুই এসেছিস? দেখ না আমার ছেলেটাকে কেউ কিভাবে জঘন্যভাবে মেরেছে। তুই তাদের খুঁজে বের কর। পুলিশগুলো কিছু করতে পারছে না। হাঁপাতে হাঁপাতে সে কথা বলে মিষ্টি চৌধুরী আবারও বসে পড়ে ফ্লোরে। মায়ের কথায় বীরের হাসি পায়। সে খুন করেছে, তাকেই বলছে খুনি কে। খুঁজে দিতে কি আজব। রিয়ান বিরক্ত হয়। আশেপাশে ভালো করে দেখে, তেজ নেই।
ভেবে নেয় হয়তো শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু এদের জন্য তো তাও পারবে না। দাঁত কিরমির করে চিৎকার দিয়ে বলে, কি হয়েছে? মরেছে তো মরেছে, কান্না করলে তো ফিরে আসবে না। সেও তো কত মেয়ের জীবন নষ্ট করেছে, তখন খারাপ লাগেনি? লাস্ট বারের মতো বলে দিচ্ছি, এই ফাকিং কান্নাকাটির একটা শব্দ যেন আমার রুমে না পৌঁছায়, ঘুমাবো আমি। কথাগুলো বলে রিয়ান শেহজাদের দিকে তাকিয়ে উপরে উঠে যায়। ভালো মুডটা খারাপ হয়ে গেছে এই বালটাকে দেখে। রিহানের কথাই ডাইনিং রুমে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। নিরাশ হয় তারা। একটু আগে বীরকে বললেও সেও এরকম বলেছে। এই বাড়ির ছেলেগুলো এমন কেন? ভাইয়ের প্রতি ভাইয়ের একটু টান নেই। অরণ্য তালুকদার মাথায় হাত দিয়ে বসে আছে। কে করছে এইসব বুঝতে পারে না, কাউকে সন্দেহ করতে পারে না, কারণ তার ছেলে কম মেয়েকে করেনি। তাদের মাঝে অনেকেই প্রভাবশালী ব্যক্তি, যে কেউ মেয়ের প্রতিশোধ নিতে পারে। রিহান ওপরে উঠে তেজুর রুমের দরজা আস্তে করে ধাক্কা দেয়। চোখ বুলিয়ে দেখে বেড খালি, ওয়াশরুমের দরজা বাইরে থেকে বাঁধা। তাহলে কোথায় গেল? বেড সাইড টেবিল থেকে পানির ফিল্টারটা নিয়ে পকেট থেকে সাদা পাউডারটা পানিতে মিশিয়ে দেয়। অন্য পকেট থেকে একটা নূপুর বের করে ড্রেসিং টেবিলের ওপর সেটা রাখে। কাজ শেষ করে দরজা আবার বন্ধ করে ঠোঁট চেপে কিছু একটা ভেবে চাঁদের উদ্দেশ্যে আটা দেয়। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর বেসে যায়। ওরা মুখ দেখে বুঝতে পারে না ওরা এমন কেন, বুঝি না। ওরা আসলে কারণ খুঁজে না। নিঃশব্দে বাগানের দিকে দাঁড়িয়ে গলা ছেড়ে গান করছে তেজু। তার কণ্ঠে দুঃখের হাহাকার মিশে আছে। বাতাসে চাপা গোমট ভাব জমে আছে। চারপাশে যেন অস্বস্তির এক নীরবতা। পিছন থেকে কারো অস্বস্তির আভাস পেয়ে পিছন ফিরে দেখে রিহান ভাই। প্রথম দেখে একটু অবাক হয়, চুল আগের মতো নেই। ঝাঁকড়া চুলগুলো এখন একদম সিল্কি, মাঝে মাঝে কপালে পড়ছে। চোখগুলো অসম্ভব লাল, শার্ট কুঁচকে গেছে। কেন যেন আজ তেজুর ভয় লাগে না। কাকে খুন করে আসলেন নাকি মেয়ের পাচার করে আসলেন? তেজু আকাশের দিকে নির্বাক চেয়ে রিয়ানের উদ্দেশ্যে প্রশ্নটা করে বসলো। আকাশে মেঘ জমে আছে, বাতাসে অদ্ভুত এক চাপা গমট ভাব। নিচ থেকে এখন আর কান্নার শব্দ আসছে না। কে বলেছে এইসব? বীর যেন বলে থাকুক, সত্যি তো। যে বলেছে সে বুঝি খুব ভালো মানুষ। তেজুর চোখে মুখে তীব্রতা জমে ওঠে। বউ কুঁচকে গম্ভীর স্বরে বলে, কি বলতে চেয়েছেন? আপনার থেকে 1000 গুণ ভালো, অন্তত মেয়ে নিয়ে ব্যবসা করে না। রিয়ানের রাগে দাঁত কিরমির করে ওঠে, ভেতরে ভেতরে আগুন জ্বলে ওঠে, কিন্তু রাগ সে কন্ট্রোল করে রাখে। ইচ্ছে করছে বীরকে জিন্দা পুড়তে ফেলতে। শালা নিজের ব্যাপারে কিছু না বলে তেজুর সামনে তাকে খারাপ বানিয়ে দিল। কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে হবে এমন নিয়ম নেই। তেজু একদিন নিশ্চয়ই নিজের জানবে বীরের ব্যাপারে, আর সেই দিনটা হয়তো আর দূরে নয়। ডিভোর্স কখন দেবেন? সেদিন তো আসার সময় নাকি বলেছিলেন ডিভোর্স দেবেন, তো কখন দেবেন? তেজুর গলা কেঁপে ওঠে। এই কথা সে সেদিন দাদুকে বীর ভাইয়ের মুখে বলতে শুনেছে। তাকে ডিভোর্স দিবে সেটা আসার পথেই নাকি বলেছে। তেজুরও কোনো বাধা নেই, বরং সেও চায় এই সম্পর্ক থেকে মুক্তি পেতে। এমন মানুষের সঙ্গে সংসার হয় না। রিহানের বুক হঠাৎ কেঁপে ওঠে, ভেতরে অজানা ভয় জেঁকে ধরে। সে জানে গাড়িতে কথাটা বলার অনেক কারণ ছিল, কিন্তু সে সব কারণ তো তেজুকে বলা যাবে না। কথাটা ঘুরিয়ে নিয়ে নিজের জিজ্ঞেস করে বসে, ঘেন্না হয় না আমার প্রতি? যাকে আজ শুরু থেকে ঘেন্না করি তাকে নতুন করে কি ঘেন্না করব? তেজু আকাশে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে ক্লান্তি আর ঘেন্না দুটোই মিশে আছে। ছোটবেলা থেকে সে জানতো রিহান ভাই গাছটার মেয়ে পাচার করে, তার অনেক অবৈধ ব্যবসা আছে। নিজের চোখে দেখেছে, কানে শুনেছে। ছোট থাকার কারণে তখন কিছু বোঝেনি, কিন্তু যত বড় হয়েছে ততই সব স্পষ্ট হয়েছে। সেই সঙ্গে তার প্রতি ঘৃণার পরিমাণও বেড়েছে।
রিয়ান ভাই যা করার করুন, মাথা ব্যথা নেই। সত্য কখনো লুকিয়ে থাকে না, হয়তো তাদেরও শেষ আছে, আজ না হয় কাল হবে। তার এইসব দিকে ভেবে মন দেওয়া যাবে না, নিজের লক্ষ্য পৌঁছাতে হবে। অন্যদিকে মন দিলে চলবে না। যে যা ইচ্ছা করুক, ডিভোর্স দিলে খুশি তুই? এত ঘৃণা করিস? ফিক করে হেসে দেয় তেজু। এই মানুষটাকে ঘৃণার কারণ বললে তো শেষ হবে না। এমন মানুষের সাথে সংসার হয় না। আর আপনাকে ঘেন্না করার অনেক কারণ আছে। ছোট থেকে একটু শান্তি দেননি আমাকে। একটা পশুর সাথেও মানুষ এর চাইতে ভালো ব্যবহার করে। মনে পড়ে 11 বছর আগের কথা, দরজা বন্ধ করে প্যান্টের বেল্ট দিয়ে মেরেছিলেন। মনে পড়ে সেই 10 বছর আগের কথা, এই আঙ্গুলটা দরজার বাজে চেপে ধরেছিলেন। ওই দিন গরম গরম কফি আমার হাতে বুকে ছুঁড়ে মেরেছিলেন। আরও কত আছে বলে শেষ করা যাবে না। কি পাষাণ পুরুষ আপনি! আমার কান্না আপনার মন একটুও গলাতে পারল না। অবশ্য পাষাণ তো হবেই, গ্যাংস্টার মানুষ। আপনাদের তো হৃদয় নেই। পৃথিবীর সব খারাপ কাজ আপনারা দ্বারা সম্ভব, তাই আপনাকে ঘেন্না করার নির্দিষ্ট কারণ খুঁজতে হয় না। কথাগুলো বলতে তেজুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। রিয়ান চুপ করে সব শুনলেও চোখে পানি দেখে বা কন্ট্রোল করতে পারে না। ঠাস থাপ্পড় খেয়ে তেজু একবার ফুঁপিয়ে কেঁদে উঠে শব্দ করে। এতক্ষণ ভালো ছিল, আবার থাপ্পড় মারল। এই লোকটা কি চায় সে বোঝে না। রিহান চোখ রাঙিয়ে তাকিয়ে আসে। এই মেয়ে তার এত কষ্ট বোঝে না। চারদিকে ভালো করে তাকিয়ে তেজুর গাল চেপে ধরে। কথা কি ভালোভাবে বলা যায় না? এত পানি কেন চোখে? হ্যাঁ, এমন সিট কোন দিনই হলে জীবন চলে না। যত কাঁদবি তত কাঁদাবে। রিডিকিউলাস যত সব। কথাটা বলে রিয়ান চলে যায়। বিরক্ত লাগছে, ইচ্ছে করছে এই মেয়েকে থাপ্পড়ে মুখে নকশা পাল্টে দিতে। নিচে এসে নিজের রুমে না গিয়ে আবার তেজুর রুমে যায়। পানির ফিল্টারটা দেখে ব্যালকনিতে চলে যায়। তেজুর আড়ালে অন্যদিকে তেজু হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কথায় কথায় মারা অভ্যাস হয়ে গেছে সবার। অবশ্য এদের মতো জঘন্য মানুষ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। নিজেও চলে আসে নিজের রুমে। দরজা খুলে তেজু ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। তাওয়াল দিয়ে মুখ মুছতে গিয়ে টেবিলের ওপর নূপুর দেখে। তাড়াতাড়ি সেটা হাতে নেয়। নিজের অন্য পায়ের নূপুরের সাথে মিলিয়ে দেখে হবু বউ একই। এটা কয়েকদিন আগে হারিয়ে গিয়েছিল, এখন কথা থেকে আসলো। বুঝতে পারে না। নূপুরটা আবার আগের মতো পায়ে পরে নেয়। গলাটা কেমন শুকনো শুকনো লাগে। ব্যাড সাইড টেবিল থেকে পানির ফিল্টার নিয়ে টিশাতে মদ এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। পানি খেয়ে ফিল্টারটা টেবিলে রাখতে গেলে মাথা চক্কর দিয়ে ওঠে। হঠাৎ এমন কেন হচ্ছে বুঝতে পারে না। ঝাপসা ঝাপসা লাগে। দাঁড়িয়ে থাকা দায়ী হয়ে যায়। চোখ এমনি এমনি বন্ধ হয়ে আসছে। হাতড়ে বেঁধে এসে উল্টো পাল্টাভাবে শুয়ে পড়ে। তেজুকে শুয়ে পড়তে দেখে রিহান এসে চুলের হাত বুলাতে বুলাতে চলে আসে। আগে হাত বোলাতে ভালো লাগতো, কারণ চুল ঝাঁকড়া হওয়ার কারণে হাত আটকে যেত। কিন্তু তার বেয়াদব বইয়ের সিল্কি চুল পছন্দ, যার কারণে নিজের পছন্দ বাদ দিয়ে চুলগুলো সোজা করেছে। হাত এখন বুলানলে চুলে হাত আটকায় না, তাও খুশি, কারণ সে দেখেছে ছাদে যাওয়ার সাথে সাথে তেজুর দৃষ্টি তার চুলে পড়েছিল। ভাবতে ভাবতে রুমে এসে পানির ফিল্টারটা হাতে নেয়। শালা তুই সেই মাল, 1 মিনিটের ভেতর কেমন ঘুম পাড়িয়ে দিলি। কথাগুলো বলে বেলকনিতে গিয়ে ফিল্টারে পানি ফেলে দেয়। সেটা ভালো করে ধুয়ে আবার ঠিক জায়গায় রেখে দেয়। এবার পূর্ণ দৃষ্টিতে তাকাই তেজুর দিকে। একদম ছোট বাচ্চাদের মতো এলোমেলো শুয়ে পড়েছি। নিজে গিয়ে ঠিক করে দেয়। তেজুর খবর নেই, মরার মতো ঘুমাচ্ছে। রিয়ান পায়ের কাছে গিয়ে নূপুর পরা পায়ে শব্দ করে চুমুক দেয়। নূপুর কোথায় ফেলে এসেছে নিজেও জানে না। পরে বুঝতে পারলে নিজেই কান্না করত, কারণ সে জানে এটা মেজো আব্বু দিয়েছিল তেজের 6 বছরের বার্থডেতে। কিন্তু পা ছোট হওয়ার দিতে পারেনি।
যখন হয়েছে তখন দিয়ে গেছে, আজ পর্যন্ত এই মেয়ে পা থেকে খুলেনি। রিয়ান উঠে ভালো করে জানালার পর্দা লাগিয়ে দেয়, দরজা বন্ধ করে ড্রিম লাইট চালিয়ে সুন্দর করে তেজুর পাশে শুয়ে পড়ে। কেমন শান্তি লাগছে, কত বছর পর এমন শান্তি পাচ্ছে সে জানে না, এটা তার অনেক বেশি প্রয়োজন ছিল। তেজুর একটা হাত নিজের গলার ওপর দেয়, পা একটা কোমরের ওপর তুলে গলা মুখ গুজে চোখ বন্ধ করে এই মেয়ে নেশা করে ঘুমিয়ে আসে, আর এখন তাকে নেশা ধরিয়ে দিয়ে চোখ খুলতে দিচ্ছে না। চলবে।